আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে। যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে, সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। গত বছরের 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে, জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো, তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষস্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে। প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে, ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন। এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলও
তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকার নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না, জনগণ তাদের রিজেক্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। যদিও মির্জা ফখরুল প্রকাশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। সরকার একটি অংশ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূরণ হবে 11 এপ্রিল। ওই পর্যন্ত কিছু আইনগত দিক নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি নিয়ে তার আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। তবে অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ এরই মধ্যে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সেই অধ্যাদেশগুলোর মধ্যে একটি হলো সন্ত্রাস দমন সংশোধনী অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করেছিল। এসব অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলবে। একটা সমস্যা এবং একটা প্রতিজ্ঞা, যদি আমাকে বলা হয় এই ভিডিওটার নাম কি হতে পারে, এটা সবচেয়ে বেস্ট নাম। সমস্যা কি, প্রতিজ্ঞা কি, সেটাতে আসছি। 5ই আগস্টের পরের প্রথম 3-4 মাসে এই সমস্যাটা দেখিনি, কারণ তখন সিচুয়েশনটা এমন ছিল যে এই সমস্যাটা আসলে নানান কারণেই আসেনি। মানুষ তখন, বা বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তারা তখন একটু ধাতস্থ হতে, তাদের জীবনকে বাঁচাতে বা একটা জায়গাতে আনতে তাদের সময় লাগছিল, তখন হয়তোবা এগুলোর দিকে নজর দেওয়া যায়নি। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে যতগুলো নিবেদিত প্রাণ মানুষ আছে, ততগুলো নিবেদিত প্রাণ মানুষকে ভয়ঙ্কর রকমের একটা থ্রেশহোল্ডের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এই কারা নিয়ে যাচ্ছে আমি তাদের সম্পর্কে আসলে খুব একটা বলতে আগ্রহী না, কারণ হচ্ছে যে তারা যে খারাপ বা তারা যে খুবই খারাপ এরকম না, আসলে তারাও এই দলেরই লোক, তাদেরকে নিয়েও আবার প্রশ্ন ওঠায় আরেকটা পক্ষ। সো ইটস এ ভাইস ভার্সা। আমি আসলে সেই আলাপে যাব না। সোজা কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কার্যত ও দৃশ্যত যেই মানুষগুলোকে আপনি অনলাইনে সরব দেখবেন, তাদের প্রত্যেককে এক ধরনের অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। আওয়ামী লীগের তো অনেকগুলো ফেজ যায়, অনেকগুলো ধাপ যায়, এই ধাপের মধ্যে এটি একটি। যেমন 17 তারিখে আমরা যখন একটি সংবাদ সম্মেলন করলাম, সেই সংবাদ সম্মেলনের পরে একটা বড় ধরনের প্রশ্ন এসেছে যে ফরেন মিনিস্টার হাসান মাহমুদকে কেন সেই প্রোগ্রামে নেওয়া হয়েছে। সেই প্রোগ্রামে আমি ছিলাম, মন্ত্রী হাসান মাহমুদ ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন, শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল, ব্যারিস্টার নওফেল তিনি ছিলেন,
ডাক্তার রবি আলম ছিলেন, তারপরে শাকির উদ্দিন ছিলেন, এরকম সবাই মিলে যখন এই সংবাদ সম্মেলনটা আমরা করেছি, প্রশ্ন উঠেছে বা একটা বড় ধরনের অভিযোগ ধেয়ে উঠেছে মন্ত্রী হাসান মাহমুদের ব্যাপারে, নানান ধরনের কথাবার্তা হয়েছে, সেগুলোতে আমি যাব না। তো মন্ত্রী সাহেবের সাথে সাথে আমার উপর দিয়ে এক ধরনের স্টিম রোলার গেছে যে আমি কে, আমার পরিচয় কি। বিশেষ করে আপনি জানেন যে গোলাম মওলা রনি, আজকে তাকে আমি আর কোনো অন্য কিছু বলবো না, এই গোলাম মওলা রনি আমাকে নিয়ে নানানভাবে প্রশ্ন তুলে, গুপ্ত শিবির কিনা, তারপর কে, তিনি অ্যাটাকিং কেন, অ্যাগ্রেসিভ কেন, আওয়ামী লীগকে একটা বড় বিপদে ফেলে দিচ্ছে, এই নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের ডিভাইডেশন করবার চেষ্টা করেছেন। আমিও সেগুলোর যথাযথ জবাব দিয়েছি। ইনফ্যাক্ট এর থেকেও অনেক কিছু জানি, তথ্য জানি, চুপ হয়ে গেছি। এইখানে চুপ হয়ে গেছি কারণ আমার কাছে নির্দেশ এসেছে, আমার কাছে সুপ্রিম জায়গা থেকে নির্দেশ এসেছে, তুমি তোমার কাজ করে যাবে, আর কোনোভাবে কোনো সমালোচনা বা এসব ডিস্ট্রাকশনে নজর দিবে না। ফলে আমি এগুলো নিয়ে হাত তুলে ফেলেছি, আমি আর নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, গতকালকে রোকেয়া প্রাচীকে ঠিক একইভাবে এইভাবে জেকে ধরা হয়েছে যে রোকেয়া প্রাচীর হাজব্যান্ড ছিলেন আসিফ নজরুল। আসিফ নজরুল যেহেতু রোকেয়া প্রাচীর হাজব্যান্ড ছিলেন, তাদের দুজনের একটা সন্তান আছে, এই সন্তানটা আসিফ নজরুলের কাছে থাকে। রোকেয়া প্রাচী কিভাবে 32 নম্বরে যেতে পারলেন, তাকে কেন বাধা দেওয়া হলো না, তিনি দেশের বাইরে কিভাবে যেতে পারলেন, কেন তার কোনো প্রবলেম হলো না, তিনি নিশ্চয়ই একজন ছুপা এই লাল বদরদের একজন, তাই তিনি আরামে ছিলেন, তার কোনো সমস্যা হয়নি। এখন মুশকিল হচ্ছে যে রোকেয়া প্রাচী আসলে ঠিক কি অবস্থাতে ছিলেন, আমরা যেই কয়টা মানুষ জানি তারা জানি যে ভদ্রমহিলা আসলে ঠিক কতটা খারাপ ছিলেন, কিভাবে তিনি আশ্রয় পেয়েছেন, কিভাবে তিনি শেল্টার পেয়েছেন, এগুলো নিয়ে খুব একটা দীর্ঘ আলাপে আমি যাব না। আমার মনে হয় না উনি খুব একটা পছন্দও করবেন ব্যক্তিগত আলাপ নিয়ে। কিন্তু এইটা আমি জানি যে মানুষটা 5ই অগাস্টের পর এই দলটার জন্য খেটেছেন, কাজ করেছেন। অনেকেই বলবেন যে তিনি মনে হয় ভবিষ্যতে কোনো পদ চায়, পজিশন চায়। আমি এই জায়গাতে একটা প্রশ্ন করতে পারি, ভবিষ্যতে যদি এই ধরনের মানুষ পদ চায়, পজিশন চায়, তাহলে সমস্যাই বা কোথায়? এই দলে যারা কাজ করবেন তারা পদ, পজিশন এগুলা চাইলে সমস্যা হয়ে যাবে? আমি অন্তত পক্ষে তা মনে করি না। যিনি চাইবেন না, যিনি একেবারে অ্যাক্টিভ পলিটিক্সে থাকতে চাইবেন না, তার প্রফেশনে চলে যেতে চাইবেন, সেটা আলাদা একটা ব্যাপার হতে পারে। কিন্তু এই যে একটা মানুষ যখন কাজ করে এই দুঃসময়ে, তখন যখন দলেরই একটা অংশ মনে করে যে এই মানুষটা কাজ করছেন একটা পদের লোভে, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়ে যায়। যেই কাজ করে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কাজ করে, কোনো না কোনো পক্ষ এসে তার একটা ভুল বের করে যে ওই লোক অমুক সালের অত তারিখে এইটা করেছে, অমুক লোক ওইখানে ওইটা করেছে। অর্থাৎ হচ্ছে যে 300 জন এমপি, 350 জন এমপি, যত অ্যাক্টিভিস্ট, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যদি 50 লক্ষ অ্যাক্টিভিস্ট থাকে, 50 লক্ষের বিরুদ্ধে বলার জন্য একজন বা দুজন থাকবেই। অর্থাৎ রেহাই আপনার নেই। আমি যখন এই গোলাম মাওলা রনিকে আমার বিরুদ্ধে আসা প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, এর একটা বড় ধরনের কারণ ছিল যে এগুলোকে যদি প্রশ্ন করা উত্তর না দেওয়া হয়, এগুলো না এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে বসে। স্বাভাবিকভাবে আমার কাছে গুরুতরভাবে নির্দেশ এসেছে, সুপ্রিম জায়গা থেকে নির্দেশ এসেছে বা বলা হয়েছে যে তিনি এটি পছন্দ করেননি, তিনি এটা পছন্দ করছেন না, তুমি কেন করলে, এই ধরনের একটা ব্যাপার। ফলে আমাকে আমার সুপ্রিম কমান্ডার যখন বলবেন যে এটা আমি পছন্দ করিনি, তুমি তোমার কাজ করবে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে এইটা করতে বলা হয়েছে, তোমাকে এই জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে এইটা করতে বলা হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে, তুমি ওইটা ফেলে তুমি সমালোচনার তোমাকে জবাব দিতে হবে, কারণ যা ইচ্ছা তাই বলুক, ওইটা বুঝবো আমি। সো আলটিমেটলি ব্যাপার যেটা হয়েছে যে আমার কাছেও এটা মনে হয়, এখন থেকে আমি যেটা মনে করি, আমার দলের যেই আমাকে নিয়ে প্রশ্ন করুক বা অন্যকে নিয়েও প্রশ্ন করুক, তাদের প্রতিও আমার একটা স্বনির্বন্ধ আহ্বান, এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। আমাকে বলা হচ্ছে না যে গুপ্ত শিবির কিনা, ফ্রিডম পার্টি কিনা, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে না, অমুক তমুক, এই না সেই না, মানে মোটামুটি আমি বাড়ি কিনেছি, বলেছে আমি নাকি ক্যাশ টাকা দিয়ে ইংল্যান্ডে বাড়ি কিনেছি, এই ধরনের অভিযোগ। আবার একজন বলছে আমি নাকি ইউনুসের পার্টির একজন কনভেনার ছিলাম 2007 সালে। 2007 সালে আমি
রীতিমতো যে বলে না যে লন্ডন লাইফে স্ট্রাগল, বনফুল মিষ্টির দোকানে কাজ করি, আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওয়েটারের কাজ করি, 3টা জায়গাতে কাজ করি যখন আমার ওই ফুল টাইম কাজ করার থাকে। এরপরে কত রকমভাবে আমি জীবন যাপন করার জন্য এইখানে 20 ঘন্টা কাজ করি, ওইখানে কাজ করি, এর এইটা লিখে দেই, ওর ওইটা লিখে দেই, অমুকের থিসিসের কাজ করি, অমুকের অনুবাদের কাজ করি, অর্থাৎ জীবনকে চালানোর জন্য তখন আমার জীবনের ত্রাহি অবস্থা। ওই সময় নাকি ইউনূস নাকি কবে পলিটিক্যাল পার্টি খুলেছে এবং এই অভিযোগ এসেছে। অর্থাৎ এগুলো সবই ভুয়া, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনাকে যখন মানুষ বলবে তার তো আসলে মুখের লাইসেন্স লাগে না। যদি মানুষের প্রত্যেকটা কথার জন্য বলা হতো যে তুই যে 3টা বাক্য বললি এটার জন্য 500 টাকা দে, দেখতেন মানুষ অনেক কম কথা বলতো। যেহেতু মুখের লাইসেন্স লাগে না, আর ফেসবুকটা হচ্ছে এমন আপনার কোনো প্রমাণই দেওয়া লাগবে না, আপনি মোটামুটি বলে যাবেন, মানুষ বিশ্বাস করবে কি করবে না সেটা আপনি ওইভাবে ফ্রি স্টাইল ছেড়ে যাবেন। তো ফলে আমি যেই 2টা জায়গাতে মানে লোকেট করেছি, একটা হচ্ছে যে এই যে আমাদের দলীয় লোকদেরকে নানানভাবে এক একজন আরেকজনকে হেনস্থা করছে, আমরা তো এখন আসলে ডুবে যাচ্ছি। আমরা তো আসলে খুবই সংকটপূর্ণ একটা অবস্থানের মধ্যে রয়েছি। তাহলে এই নিজেদের ভেতরে এই যে একজন আরেকজনকে আঘাত করা, অর্থাৎ আমার এই বিপদের দিনে 5ই আগস্টের পরে যেই মানুষটা আওয়ামী লীগ বলেছে, যেই মানুষটা শেখ হাসিনা বলেছে, যেই মানুষটা বঙ্গবন্ধু বলেছে, যেই মানুষটা জননেত্রী বলেছে, আমি তার দিকে হাত বাড়িয়ে না দিয়ে আমি তাকে পানিতে ফেলে দিচ্ছি, বলছি ও কি আমার মধ্যে গুপ্ত? শোনেন ভাই, 5 তারিখের পরে আর কারো খাওয়া দেয়া কোনো কাম নাই আমাদের মধ্যে এসে গুপ্ত হবে, আমার অন্ততপক্ষে তাই ধারণা। যারা সুবিধাবাদী তারা ওই যে জায়গাতে তাদের সুবিধা হবে সেইখানেই গেছে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যে তথ্য পাচার করে বা হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ফ্রি স্টাইলে যারাই কাজ করছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে বলা, এটি দলটার ক্ষতি হচ্ছে। আমি জানি আমার এই বক্তব্য নিয়েও সমালোচনা হবে, বাট আমি যে কথাটা আহ্বান করতে চাই সেটা হচ্ছে যে যেই মানুষগুলো দলের জন্য কাজ করছে, যেই মানুষগুলো একটাবারের জন্য আওয়ামী লীগের নাম নিচ্ছে, সেই মানুষটাকে যদি আপনার পছন্দ নাও হয় তাহলে এগুলো আপনি একটা ডায়েরিতে লিখে রাখুন যে অমুককে আমার পছন্দ না, অমুক অমুক দিন তা করেছে। আমরা যখন দলীয়ভাবে পরিপুষ্ট হব, আবার ক্ষমতাতে যাব, আমাদের একটা অবস্থান তৈরি হবে, আমরা যখন জনতার মধ্যে গিয়ে দাঁড়াবো, তখন গিয়ে এটা দলীয় ফোরামে বলবেন যে এই লোকটা বা এই মেয়েটা বা এই মানুষটা এমন খারাপ ছিল, তাকে এমন শাস্তি দেওয়া হোক। কিন্তু এখন যিনি আপনার এই দুঃখের দিনে, কষ্টের দিনে 1 গ্লাস পানিও এনে দিচ্ছে, আপনাকে তার ঘরে আশ্রয় দিয়েছে, আপনার হয়ে গলা ফাটাচ্ছে, তাকে অন্তত পক্ষে কষ্ট দিয়েন না। হ্যাঁ, জামাত, বিএনপি, শিবির এরা বলবে আপনার বিরুদ্ধে, প্রতিপক্ষ বলবে, সেটা তো আপনি জানেনই, কিন্তু ঘরের মানুষ যখন এটা বলবে সেটা ভয়ঙ্কর। ফলে আমার একটা প্রতিজ্ঞার জায়গা হচ্ছে যে আমাকে যদি আমার দলের মধ্য থেকে কেউ সমালোচনা করে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো ইগনোর তো ইগনোরই, এগুলো নিয়ে আসলে আর কোনোদিন কথাও বলার আমি কোনো প্রয়োজন মনে করি না, যেটা আমি করব না। আর প্রতিপক্ষ শিবিরে আমার বিপক্ষে কিছু বললে আমি দেখব যে ঠিক কতটুকু কোয়ালিটির বা আসলে এটা উত্তর দেওয়ার মতো কিনা বা ওই ধরনের ডেপথ আছে কিনা। কারণ খেয়াল করে দেখেন যে আপনি একটা ঘটনাতে যদি আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যান, আপনি একটা কাজ করতে গেছেন, সেই কাজটা না করে আপনাকে এইসবের উত্তর দিতে হচ্ছে, আপনার 3টা-4টা দিন নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। আপনি ওই 3টা-4টা দিন প্রত্যেক দিন একটা করে ভিডিও বানাতে পারতেন, দেশে কি হচ্ছে সেটা সাধারণ মানুষের সামনে আপনি দেখাতে পারতেন। ফলে আমার কাছে মনে হয় যে এই পুরো ঘটনাটার এইভাবে ভাবা প্রয়োজন, এবং যারা এই ধরনের সমস্যা ফেস করছেন আমার মনে হয় আপনারা এইভাবে ভেবে দেখতে পারেন। ফলে সমস্যা এবং আমার একটা প্রতিজ্ঞা, দুটোই বললাম, যত সমালোচনা আসুক, যত কিচ্ছু আসুক, একটাই কথা, আমার দল বিপদে পড়েছে, আমার দল সংকটে পড়েছে, আমার দল এখন সাহায্যের প্রয়োজন। আমাকে কে কি বলল, কে কি লিখলো দেখার টাইম নাই। আমার দলকে আমি আগে বিপদ থেকে হাত ধরে টান দিয়ে ডাঙায় উঠাই, এরপরে দেখা যাবে। কারণ সন্তানটা তো আমার, আসলে এটা টেক কেয়ারও আমারও করতে হবে। আমি জীবনে ভুল করে যদি কিছু করে থাকি একটা বড়, সেটা হচ্ছে ইউনূসকে 6 মাস সাপোর্ট করা।
তার সরকারকে 6 মাস সাপোর্ট করেছি, তার ভালো কাজের প্রশংসা করেছি এবং আল্লাহ আল্লাহ করেছি যে একটা ইলেকশন দিক, সে শুধু ইলেকশন দিয়ে বিদায় নিক। কিন্তু সে ডে ওয়ান থেকে এই এই যে মব সংস্কৃতি যেটা চালু করেছে, যে অরাজকতা দেশের মধ্যে তৈরি করেছে, এই দেশের মধ্যে হিংসা মারামারি, একে অন্যকে যে বিভক্তি তৈরি করেছে, 71-কে যে বিতর্কিত করেছে এবং 24-কে দিয়ে 71-কে মুছে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে, প্রত্যেকটা সেক্টর এবং মব বাবা হিসাবে সে যে আবির্ভূত হয়েছে, এই সব কিছু যদি আপনি খেয়াল করে দেখেন, এই এর থেকে বড় বাটপার এই দেশে আর জন্ম নেয় নাই, এর থেকে বড় বেহায়াও জন্ম নেয় নেই। চিন্তা করে দেখেন, সে প্রত্যেকটা নিজে লাভবান হওয়ার জন্য সব সেক্টরে আপনার কাজ করে গেছে, এমন বাণিজ্য করে গেছে, তার নিজের লোকদেরকে দিয়েছে, সে নিজে নিজে খেয়েছে এবং আমার বিরুদ্ধে মামলা করেছে। আরেকটা মামলা তো আপনি জানেন যে দুদক দিয়ে একটা করেছে, আমি ট্যাক্স ফাইল ফাইল করতে দেরি হয়েছে, সেটাকে বিরাট আকারে বানিয়ে দিয়েছে যে এটা বিদেশি টাকা টুকা অমুক কিছু একটা, মানি লন্ডারিং অমুক। আমার ভাই, আমি 17 বছর শেখ হাসিনার আমলে 3 বছর চাকরি করেছি মাত্র। আমি বেকারের পর বেকার, আপনি তো জানেন সেটা। আমার নিজের জমি বিক্রি করে আমার সংসার চালাতে হচ্ছে। সেই অবস্থায় কোন শখে একজনের ঢাকা শহরের একটা আকর্ষণীয় জায়গা, হ্যাঁ, সেই জায়গার জমি আমি বিক্রি করে দিয়েছি, বিকজ আমার সংসার চালতে হবে, আমি কারো কাছে হাত পাততে পারবো না। আমি দলীয় দালাল হই নাই বলে আমি চাকরি পাই নাই, আবার দলীয় দালাল হয়ে কারো মুখাপেক্ষি হওয়ার আমার প্রয়োজন নাই। আমার সম্পদ আছে, আমার বাপের পয়সা আছে, আমার আমি আমি আমার মতো চলতে চেয়েছি এবং সেই টাকাকে বানিয়ে দিয়েছে অন্যের টাকা এবং আমাকে দুদক দিয়ে হয়রানির চেষ্টা করেছে। এইখানে বলছে যে সে কত বড় বেহায়া, সে 666 কোটি টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা সে নিজের নিজের কর নিজে মাফ করে দিয়েছে। নিজের যা ইচ্ছা তা করে, নিজের যা ইচ্ছা তা করেছে, নিজেকে নিজে সে পুরস্কৃত করছে, এটা দিচ্ছে ওইটা দিচ্ছে এটা দিচ্ছে, সর্বশেষ বেহায়াপনার শেষটা দেখিয়েছে, নিজেকে নিজে ভিআইপি ডিক্লেয়ার করে এসএসএফ নিয়োগ দিয়েছে। এর থেকে বেহায়া, এর থেকে বিশ্ব বেহায়া, এর থেকে বিশ্ব বাটপার বাংলাদেশ আপনি কিভাবে আপনি আপনি দেখেন গত 1000 বছরে বাংলায় আসছে কিনা, অথচ আমরা তাকে ধরে নিয়েছি যে নোবেল লরিয়েট কি জানি এই দেশের। এবং এখন অনেকের হয় কি, আমার আসলে একটা দোষ আছে, আমি আসলে অনেক আগে থেকে বুঝি, যে আগে থেকে বলি এইটা এইটা আমি আজকে যা বলছি সেটা 2 বছর পরে গর্দভরা বুঝবে। বলছে, হ্যাঁ, গর্দভরা বুঝবে সেটা 2 বছর পরে। তখন বলো যে আরে ও তো ঠিক ছিল। আমার সারা জীবনে এটা হয়েছে, আমি যখন যেটা বলি তখন আমার প্রতিপক্ষ একদম দাঁড়ায়, তারপরে 2 বছর পরে বলে যে আনিস ভাই তো ঠিক বলছিল। এই গদ্যগুলোই একদিন বলবো যে ইউনূস এই দেশটা কি নষ্ট করে দিয়ে গেছে, কতটা আচ্ছা, আমি পিছিয়ে ফেলেছে আমাদের ইন্টারন্যাশনাল থেকে শুরু করে দেশের মধ্যে। বিদেশে বাংলাদেশ আজকে মুখ খুলতে পারে না, বাংলাদেশের মুখ উজ্জ্বল নাই আর আগের মতো, এই বাটপারটাকে আমরা এই পদে বসানোর পরে। প্রথমত হচ্ছে যে নেহারি, এই যে নেহারি, আপনি আপনি জানেন, আপনি নিজে বলছেন যে আমি প্রতিদিন আমার দিই, আমি আমাকে যারা ফলো করে তারা সেখানে দেখবে যে ডিজিটাল ডায়েরি বলে আমার একটা কলাম যায়, সেখানে আমি রাইট। ডেইলি যা কি করি আমি ডিজিটালি আমার ডায়েরিটা রেখে দিই। অনেকে এখন হয়তো লেখে, এখন ওই লেখা তো আর এই দিন নাই আর। আমি আমার ডায়েরিটা ডিজিটালি করছি এবং সেটা গত 3-4 বছর ধরে। তো এখানে প্রত্যেকদিন আমি কি খাই সেই ছবি যায়, আমি ব্যায়াম করছি, আমি অন্য কিছু করছি সেটাই যাচ্ছে, তারই অংশ হিসাবে এটা গিয়েছে। যদি এমন হতো যে আনিস আলমগীর জীবনে এই প্রথম নিহারি খাচ্ছে বা জীবনে প্রথম একটা পোস্ট দিয়েছে খাওয়া নিয়ে, তাহলে যদি কেউ সমালোচনা করতে হতে পারতো। তো সেদিন সেদিন নেহারি ছিল, তো নেহারিটা গেছে, এইটা নেহারি খাচ্ছে কেন? এটা হচ্ছে যে ছোট লোক মেন্টালিটির মধ্য দিয়ে যায়। আপনার ভালো কিছু দেখলে আপনি কোনো একটা ভালো খাচ্ছেন, ভালো হোটেলে যাচ্ছেন, এই আনিস আলমগীর এই এত ভালো ভালো হোটেলে খায় কি করে? তোর বাপের পয়সায় খায় না, আমার বাপের পয়সায় খায়, আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটাই খায় এবং তুই দেখতে পাচ্ছিস যে জমি বিক্রি করে খাচ্ছি। তাহলে এই এই যে জায়গাটা, এই জায়গাটা তো জলে অনেকের, বিশেষ করে আমাদের কমিউনিটির লোকের তো জলে, যে ও এত ভালো চলে কেন, ও সুন্দর কেন, ওরে এত লোকে পছন্দ করে কেন। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমি মুক্ত পাবো না। এবং কার কিছু না পারলেও চরিত্র হনন করার জন্য একটা বলে দিল, সে তো অমুক, সে তো তমুক, সে ওর সাথে তার সম্পর্ক, মানে সেক্সুয়াল স্ক্যান্ডাল একটা দিয়ে দিল। এটা তো খুব সহজ একটা দেওয়া।